জিডিপি ভালো থাকা মানেই সেই দেশের মানুষের জীবন মান ভালো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনি এমনকি ওয়ার্ল্ডের ইকোনমিতে যে ইন্ডিকেটরগুলো নিয়ে আমরা কাজ করি, যে ইন্ডিকেটরগুলো নিয়ে এত কথা বলি, সেই ইন্ডিকেটরগুলোর মধ্যে অনেক ফাঁকি আছে, সেটাও বলতে চাই। আমি গড় আয় আমাদের গড় আয় বেড়ে গেলে আমরা খুশি হয়ে যাই। আমার গড় আয় বাড়া তো খুব বড় চ্যালেঞ্জিং না। বিশ্বে আমি 5 জন ধনী লোককে নিয়ে আসি না, এখানে নিয়ে এসে বলি যে তোমার পায়ে ধরি, তুমি এসে আমার নাগরিকত্ব নাও, আমার গড় আয়ের সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে কি এই যে আমার যারা একদমই হতদরিদ্র মানুষ না খেয়ে থাকে তাদের পেটে ভাত যাবে, সেই গ্যারান্টি তো কেউ দিতে পারছে না। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকারের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানুষের বিনিয়োগের পরিবেশ তৈরি করা, ট্রাস্টটা। এই যে মানুষ বিনিয়োগ করছিল না, বিদেশ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে আসছে না। আমি জানি অনেকে এখানে আসতে চায় না এই দীর্ঘদিন ধরে, কারণ তোমার দেশে ইনভেস্ট করার জন্য অনেক সমস্যা এখানে, এরকমটা আমরা শুনেছি। তো সেই যে পরিবেশটা তৈরি করা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এবং সেক্ষেত্রে শুধু সরকার না, বিরোধী দলেরও একটা সহায়তা দরকার। 5 আগস্টের পরে দেশটাকে পুনর্গঠনের জন্য শুধুমাত্র আপনারা যদি মনে করেন ফ্যাসিস্টদের পতন হয়ে গেছে, ইউ আর টোটালি রং। আপনাদের এখনও একসাথে কাজ করতে হবে। আপনারা বাজেট নিয়ে যে আলোচনা হচ্ছে সংসদে, আমি দেখছি কেউ বলছেন যে এখান থেকে সরি টু কোর্ট, যে 500 টাকা কমাতে হবে। মানে উনি এটাও উনি লক্ষ্য করছেন উনি কি বলছেন। আমাদের একজন সংসদ সদস্য বলছে বাজেট 5,000 কোটি টাকা হলে ভালো হতো, এটা অনেক বড় বাজেট হয়ে গেছে। তো একটু তো আপনারা বিরোধিতা করবেন, একটু বুঝে কনস্ট্রাকটিভলি যদি আপনারা তুলে ধরেন যে আসলে কী হলে বাজেটটা ভালো হবে, বাজেটের যে জায়গাগুলোতে চেঞ্জ দরকার সেই যে আলোচনা যদি আনেন তাহলে ভালো হবে। কামিং ব্যাক টু দিস পয়েন্ট, যেটা বলছিলাম যে বিনিয়োগের জন্য বিরোধী জোটের অনেক বড় ভূমিকা আছে। আপনারা যদি এখনই সরকার পতনের কথা বলেন, 3 দিনের মধ্যে সরকার ফেলে দেব, 15 দিনের মধ্যে সরকার ফেলে দেব, তাহলে সরকার বিনিয়োগের জন্য কাজ করবে কি? তাদেরকে একটু কাজ করতে দেন, পাশে দাঁড়ান, বিনিয়োগ আসুক, আসলে পরে আপনি আমি আমরা সবাই লাভবান হব। আমাদের এখানে সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। ভিয়েতনামের দিকে যদি তাকায় 10 কোটির উপরে মানুষ দিয়ে তারা যে পরিমাণ রপ্তানি করছে, আমরা কিন্তু তা করতে পারিনি। কিন্তু আমাদের এখানে সবচেয়ে যে বড় হিউম্যান ক্যাপিটাল, সেটা আমাদের কাজে লাগাতে হবে। বাইরে হিউম্যান গেলেই হবে না, দেশে থাকলেই হবে না। তাদের জন্য যে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়েছে সরকার, সেটার আমি সাধুবাদ জানাই। সে জায়গাটা আমাদের অনেক ভালো করার সুযোগ আছে। এবং পাশাপাশি যারা যারা কর্মসংস্থানের যাদের দরকার, দেখেন কর্মসংস্থান তৈরি করতে গেলে কিন্তু আমার একদিকে বিনিয়োগ লাগবে, আবার আরেকদিকে ব্যাংক থেকে সহযোগিতায় লাগবে। সব কিছুকে নেগেটিভলি দেখলে কি হবে? ব্যাংক থেকে যদি সহযোগিতা লাগে তাহলে তো যাদের তারল্য আছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিতে পারি। সরকার তো বলে নাই যে ব্যাংকটা ক্রাইসিসের মধ্যে যে তার গলায় পাড়া দিয়ে আমি টাকা নিয়ে আসবো, সেটা তো বলি নাই। আমি বিনিয়োগ চাইছি, আমি চাইছি আমাদের অবকাঠামোর উন্নয়ন চাইছি, আমি চাইছি কর্মসংস্থান সৃষ্টি করতে। আবার আমি বলছি যে তুমি কোথাও লোনও নিতে পারবে না, বিদেশি লোনও নিতে পারবে না, তুমি দেশি লোনও নিতে পারবে না, তুমি আমার উন্নয়নটা তবু করে দাও, তুমি রাজস্ব বাড়বে সেটাও তুমি বলতে পারবে না। তাহলে কিভাবে হবে? আপনি তো স্টাক হয়ে থাকলেন। আপনাকে তো ড্রিম দেখতে হবে এবং সেই অনুযায়ী প্ল্যান নিতে হবে। একটি কথা এখানে এসেছে, কালো টাকার সুযোগ করে দেয়া হলো, এরকম একটি কথা এখানে এসেছে, কালো টাকা সাদা করার সুযোগ করা হলো। ওয়ান্স এগেইন আমরা বাইরের দেশগুলোর তুলনা নিয়ে আসি, কিন্তু কখনো কোনো রেফারেন্স দেখি না। আপনারা জানবেন যে কানাডায় আমরা বেগম পাড়ার কথা শুনি, যেখানে গিয়ে মানুষ ফ্ল্যাট কিনে। কী জন্য কিনতে পারে? কারণ তাদের টাকার উৎসটা কী সেটা জানে না। ইভেন আমেরিকাতেও কিন্তু আপনার যদি 20% ক্যাশ দিয়ে দেন, আপনাকে দেখাইতে হবে না আপনি কোথা থেকে আয় করছেন, বা আপনি পুরো ক্যাশে কিনলে সেটা আরও সুবিধাজনক হয়। সেই সুযোগটা কিন্তু ছিল। এখন একটু চেঞ্জ আসছে, আমেরিকাটা জানি একটু চেঞ্জ আসছে, কিন্তু কানাডার ব্যাপারটা আমি জানি না। এখন আমি একজন মানুষ যে ফ্ল্যাট কিনবে, তার মানে অপ্রদর্শিত আয় যেটাকে আমরা বলছি, যেটাকে আসলে অপ্রদর্শিত আয় বললেই যে আমি বলছি যে সেই আয়টা ইলিগালি তার আর্ন করা, এটাও কিন্তু একটা প্রাক অনুমান, এটা ভুল। আমার মা যদি ধরেন, আমার মা, আপনার মা যদি তার জীবনের 20-30 বছর ধরে একটু একটু করে জমাতে জমাতে 40 লাখ 20 লাখ টাকা জমিয়ে ফেলে, আপনি বলবেন সে অন্যায় করেছে, চুরি করেছে, কালো টাকা আয় করেছে? সেটা বলবেন না। সুতরাং আমার মনে হয় যে আমরা এতটা নেগেটিভলি না দেখি, সরকারকে আমরা একটু সহযোগিতা করি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, বিনিয়োগ আনা, কর্মসংস্থান এবং ইনস্টিটিউশনগুলোকে ডেমোক্রেটিক্যালি কাজ করানোর জন্য সরকারকে আপনারা চাপ দিতে পারেন যে ইনস্টিটিউশনগুলো আছে তারা যেন ভালোভাবে কাজ করে। জিডিপির চাইতে দেখেন ভুটানের দিকে যদি তাকায়, তারা কিন্তু এখন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস নিয়ে কথা বলতেছে। আপনি জিডিপি নিয়ে আছেন, আমি তো ভাই ভালো নাই,
আমি তো ভালো নাই, আমার যে রাস্তায় যে আমার যে কর্মচারী, আমার যে মানে আপনার কলিগ, সেই যে বিভিন্ন জায়গায় ধরেন কাজ করছে, বা অন্য নারীদের কথা আমরা শুনি তারা যারা বাসে চলাফেরা করছে, তাদের তো খুবই ইনসিকিউর ভাবে তারা যাতায়াত করছে। এখন যখন সরকার তাদের হ্যাপিনেসের জন্য পিঙ্ক বাস দিল, একটা নারীকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে নানানভাবে সুবিধা দিল, সেটাকে আমরা দেখছি না। সুতরাং আমার মনে হয় যে এই আমরা একটু যদি হ্যাপিনেসের দিকে চিন্তা করি, সেটা অনেক ভালো হবে। আপনি জানেন যে OECD, যেটা গ্লোবালি ইকোনমিস্টরা যারা কাজ করে, সেখান থেকেও কিন্তু ওয়েলবিং ফ্রেমওয়ার্ক নিয়ে এখন কাজ করছে। আমরা কি করলে ভালো থাকবো, আমাদের স্বাস্থ্য, আমাদের গড়ায়ু বাড়ছে কিনা, সেটার দিকে ইম্পর্টেন্টলি আমাদের দেখতে হবে। আমাদের হিউম্যান ক্যাপিটালের কথা বলেছি, দেশে এও যারা কাজ করছেন তাদেরও শিক্ষার মান বাড়াতে হবে, তার ছাড়া তো আপনার ওয়েলবিংটা হবে না। সুতরাং শুধুমাত্র টাকার অঙ্ক চিন্তা না করে একটু সুখটাও চিন্তা করি। ধন্যবাদ সবাইকে।